নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিওতে। মোহনবাগানের ট্রফি জেতার আজকে প্রায় বেশ কিছুদিন হয়ে গেল। তো ইন্টারেস্টিং টপিক বলতে হঠাৎ করে এখন মার্কেটে উঠে এসছে যে এফএসডিএল আর এআইএফের যে নতুন এগ্রিমেন্টটা সাইন হবে সেটার ফিউচার কী। তো তার আগে আমাদের এই ডিলটার ব্যাপারে একটু জেনে নিতে হবে। তো 2010 সালে প্রথম একটা লিগ শুরু হয়, যেটা তৎকালীন সময় দেশের সেকেন্ড লিগ ছিল বা একটা অল্টারনেটিভ লিগ ছিল। তখন মেন লিগ ছিল আই লিগ। তো এআইএফএফ তখন কি করেছিল, কোনো রকম ফিউচার প্ল্যান না করে, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারে উন্নতি না করে ওরা একটা নতুন লিগ লঞ্চ করে দেয়। এবার যেটা হয়, একটা দেশে কখনো দুটো লিগ সাইমালটেনিয়াসলি চলতে পারে না, সেই নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু এআইএফএফ তখন কী করেছিল, পয়সার লোভে একটা লিগ স্টার্ট করে। তো 2010 সালে প্রথম আইএসএল স্টার্ট হয়। চুক্তি অনুযায়ী 15 বছরের একটা এমআরএ সাইন হয়। এখন এখানে এমআরএ বলতে আমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মাস্টার রাইট এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট অনুযায়ী কী হয়, যে এফএসডিএল মানে যেটা নীতা আম্বানির কোম্পানি, সে কী করে যে এআইএফকে বছরে 50 কোটি ফ্রি ফান্ডের একটা ব্যবস্থা করে দেয়। তার পরিবর্তে এই আইএসএল নামক যে লিগটা তখনকার দিনে চলতো, এখন ন্যাশনাল লিগ হয়ে গেছে, সেটা চলতে থাকছিল। তো 2010 থেকে আজকে 2025, কাট টু কাট 15 বছর শেষ। তো এবার টাইম এসে গেছে সেই এগ্রিমেন্টটাকে রিনিউ করার। এবার যখন রিনিউ করানোর কথা হচ্ছে, বা এবার এখানে একটা খুব সুন্দর কথা আসছে, মানে এফএসডিএল যখন ফর্ম হয়েছিল তখন বলা হয়েছিল ঘটা করে যে আমরা দেশের ভালো, মানে ফুটবল গ্রাউন্ডের ভালোর জন্য করব, আমরা ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারকে বদলে দেবো। তো এইখানে প্রশ্নটা আছে, যদি এতই ভালো করার ইচ্ছা থাকতো তাহলে 2025-এ যখন লিগটা শেষ হয়ে গেছে তখন কেন এই কথাগুলো উঠছে? তোমাদের যদি এতই ভালো করার ইচ্ছা থাকতো তাহলে 2024-এই তো এই লিগ, এই যে ডিলটা, তার ফিউচার নিয়ে একটা কথা বলা উচিত ছিল। মানে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো সেটাই করতো, কিন্তু না। তো এই জায়গাটা থেকেই বোঝা যাচ্ছে যে কে কতটা মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, ফিউচার নিয়ে চিন্তিত। তো যাই হোক, তো 2025-এর লিগ শেষ হয়ে গেছে। এবার এতদিন বাদে যখন এমআরএ বা ওই এগ্রিমেন্টে যখন আবার নতুন করে রিনিউ করার কথা বলা হচ্ছে, তখন এফএসডিএল হাত তুলে দিয়েছে। এফএসডিএল বলছে না, এই লিগ করে আমাদের প্রায় এই এত বছরে প্রায় 5,000 টাকার মতো লস হয়েছে। খুব সম্ভবত 2800 টাকা ইনফ্রাস্ট্রাকচার আর 2000 টাকা স্যাটেলাইট লস, এরকম কিছু একটা। এটা একটু সংখ্যাটা এদিক ওদিক হতে পারে। তো এবার এফএসডিএল বলছে যে আমরা এত করবো না, লস করবো না, বা লস আমরা টানবো না। স্বাভাবিক ব্যাপার, এত রেভিনিউ থরি না এসছে একটা আমাদের মতো দেশে একটা ফুটবল, মানে এত হিউজ লেভেলে চালিয়ে, যেখানে কোটি কোটি টাকা উড়েছে। সব রিটায়ার করা প্লেয়ারদের নিয়ে তারা মানে হয়তো কোথাও চান্সই পাবে না, সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে সেখানে খেলিয়েছে, একটা দুটো ম্যাচ খেলে চলে গেছে। তো যাই হোক, তো এবার এআইএফএফের কাছে দুটো রাস্তা দেওয়া আছে। অ্যাকচুয়ালি একটা রাস্তা দেওয়া হয়েছে, সেটা কি না, প্রফিট শেয়ারিং। এবার এই প্রফিট শেয়ারিংটা কীভাবে হবে? প্রফিট শেয়ারিংও একটা খুব ইন্টারেস্টিংভাবে একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে এফএসডিএল এআইএফএফের কাছে নিয়ে এসছে। নাকি প্রিমিয়ার লিগ বা বাইরের লিগ যেগুলো যেভাবে রান হয় তারই একটা মিনিয়েচার ভার্সন। নাকি এতদিন ক্লাবরা কোনো রকম টাকা পয়সা পেত না, যেটা আইপিএলে পাওয়া যায়। আইপিএল বা বিসিসিআই আইপিএল ক্লাবগুলোকে দেয়। তো এবার সেই মডেলটাই কিছুটা এখানে নিয়ে আসছে। নাকি এফএসডিএল, এআইএফএফ আর ক্লাব, মানে ক্লাব ওনার যারা, তারা কি করছে, একটা কমিটি ফর্ম করবে। এবার এই কমিটি ফর্ম করে সেখানে যা প্রফিট হবে বা যা রেভিনিউ হবে সেটা একটা সার্টেন পার্সেন্টেজ অনুযায়ী তিনজনের মধ্যে ভাগ হবে। তো লাস্ট পাওয়া খবর অনুযায়ী 14 to 20% হয়তো এআইএফএফ পাবে, বাকি 50% পাবে ক্লাব ওনাররা, মানে ইন্ডিভিজুয়াল ক্লাব ওনাররা নয়। খুব সম্ভবত 13টা ক্লাব আছে আমাদের আইএসএলে, 13টা কিংবা 14টা ক্লাব আছে, তারা টোটাল 50% পাবে। তাহলে হয়তো খুব বেশি হলে পার হেড 3.5% মতো কিছু একটা পাবে। আর সেকেন্ড থিং, আর বাকি যা রেভিনিউ সেটা পাবে এফএসডিএল। কারণ তাদের মেন যুক্তি হচ্ছে যে যেহেতু আমরাই সব কিছু করছি, আমরাই আইএসএল আর ন্যাশনাল টিমের যে সমস্ত স্পন্সরশিপ আর যে সমস্ত কাজকর্ম আইএসএলে, সেগুলো সব আমরাই করছি, তাই মেজরিটিটা আমরা নিচ্ছি। কিন্তু এবার এখানে সমস্যাটা হয়ে গেছে এআইএফ। কেন? এতদিন এআইএফ কী করতো, মানে যা হয় আর কি, মানে পুকুর চুরি করতো। মানে যে যা পারছে, যেদিক থেকে পাচ্ছে লুটে নিচ্ছে। একজন লোকের
স্যালারি শুনলে লোকের মাথা খারাপ হয়ে যাবে, তারা কিছুই করে না, হয়তো জীবনে বলে পা দেয়নি বা বলে পা দিলে একটা বড় গোলে পৌঁছতে পারেনি, তো তারা সব স্যালারি নিচ্ছে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ, মানে বিশাল ব্যাপার। তাদের আর কোনো মানে কোয়ালিটি নেই, লিটারালি এই কথাটা বলতে হচ্ছে, তাদের কোনো কোয়ালিটি নেই। কিন্তু ওই জাস্ট বিকজ পা চেটে পলিটিক্স এই সমস্ত করে 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 পকেটে পড়েছে। এবার যখনই এই শেয়ার কাটটা বা রেভিনিউ কাটটা হচ্ছে, সমস্যা এখানে কোথায় আসছে? এআইএফএফের সেই কর্তাগুলোর কাছেই আসছে, যে তাদের এবার কী হবে, তাদের রেভিনিউটা কম হয়ে যাবে, ফলে তাদের ওই ঠাটবারটা থাকবে না। কিন্তু এবার কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যা ফেস করবে কার? সমস্যাটা হচ্ছে এরা তো পা লম্বা করে ফেলেছে। আমাদের একটা কথা আছে যে পা ততটাই ছড়াও যতটা চাদর। এবার কি এরা পা বড় করতে থাকছে, জানে তো চাদরের স্রোত এফএসডিএলের কাছে আছে, প্রতি বছর পাচ্ছে নিংড়ে নিচ্ছে। এবার হয়েছে কি, যে এবার যখনই এই রেভিনিউটা কম হবে, স্যালারি তো ওরা কমাবে না, তাহলে কাটছাটটা কোথায় করবে? কাটছাট করবে টুর্নামেন্টে, কাটছাট করবে লিগে, কাটছাট করবে ইনফ্রাস্ট্রাকচারে। তো এই যে কাটছাটগুলো করবে, এফেক্ট কোথায় পড়বে? ইন্ডিয়ান ফুটবলে পড়বে, ন্যাশনাল টিমের প্রস্তুতিতে পড়বে, ন্যাশনাল টিমের স্পন্সরশিপে পড়বে। মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের আই লিগ, ইউথ লিগ, যেগুলো আন্ডার এজ টুর্নামেন্ট, মানে আন্ডার-17, আন্ডার-19 এই লিগগুলোতে পড়বে। ন্যাশনাল টিমের ওপর পড়বে, আন্ডার-17, আন্ডার-19 ন্যাশনাল লিগ, এই ন্যাশনাল টিমের ওপরগুলো পড়বে। তো এইগুলোতে কাটছাট হবে। তার ফলে কী হবে, এমনিতেই ইন্ডিয়ান ফুটবল যে তলাতে আছে, আতস কাজ নিয়ে খুঁজতে হয়, আরও নিচে চলে যাবে, এবং এটা চলে যাবেই, এটুকু শিওর। তার কারণ হচ্ছে এখন যে কটা মাথা আছে তাদের কারোর ক্ষমতা নেই যে এখান থেকে বা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর, যেটা বিসিসিআই করেছিল। বিসিসিআই যে কাজটা করতে পেরেছিল সেটা এআইএফএফ মানে এই কর্মকর্তাগুলো করতে পারবে না। তো এই পরিস্থিতিতে এআইএফএফের কাছে দুটোই অপশান আছে। একটা অপশান তো এফএসডিএল দিয়েছে যে প্রফিট শেয়ারিং, আদারওয়াইজ কোনো অপশান দেয়নি, মানে টেবিলে ওই একটাই কাট, হয় নাও নাহলে পোটো। বাট এআইএফএফ যদি ধক দেখাতে পারে, বুকের দম দেখাতে পারে যে না আমার টাকা লাগবে না, আমি ডিল ভেঙে দিচ্ছি, আমি নতুন ইনভেস্টার নিয়ে আসবো, নতুনভাবে রিফর্ম করব, তাহলে বোঝা যেতে পারে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় না এটা কেউ করতে পারবে। মানে এখন যারা মাথায় আছে তাদের কারোর ক্ষমতা নেই, তাদের সেই কোয়ালিটিই নেই। তো এবার এই ক্ষেত্রে দেখা যাক যে এআইএফএফ আর এফএসডিএলের মধ্যে যে মিটিংটা হচ্ছে বা মিটিং হবে নেক্সট টাইম, সেগুলোতে কি ওয়ে আউট বেরিয়ে আসে দেখা যাক। তো আমরাও ততদিন ওয়েট করব। চলো আজকে এত অবধি। যদি এরকম অ্যানালিসিস ভিডিও তোমরা পছন্দ করো বা অন্যরকম আরও অনেক কিছু চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখতে পারো পরবর্তীকালে কী ভিডিও নিয়ে করবো। জয় মঙ্গল।